রিয়াল মাদ্রিদ জিততে পারেনি আল হিলালের সঙ্গে 1-1 গোলে ড্র করেছে তারা। ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচে পয়েন্ট খুইয়েছে তারা শেষ দিকে গিয়ে পেনাল্টি মিস করে। তার আগে অবশ্য গার্সিয়ার গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ, লিড নিয়েছিল তারা ফার্স্ট হাফে, কিন্তু সেই লিড বেশিক্ষণ টেকেনি। এর কিছুক্ষণ পরেই পেনাল্টি থেকে রুবেন নেভেস সমতায় ফেরান সৌদি আরবের ক্লাবটাকে। সেকেন্ড হাফে রিয়াল মাদ্রিদ খেলাটা লাগাম কিছুটা টেনে ধরেছিল ঠিকই, কিন্তু আল হিলালও তাদের সঙ্গে টক্করটা বেশ জমিয়ে তুলেছিল। ম্যাচ পুরোপুরি জমে যায় একেবারে শেষের দিকে গিয়ে একটা বিতর্কিত পেনাল্টি রিয়াল মাদ্রিদের পক্ষে গেলে, কিন্তু সেখান থেকে রিয়াল মাদ্রিদ গোল করতে পারেনি। ইয়াসিন বোনো ঠেকিয়ে দেন ভালভার্দের পেনাল্টি কিকটা, তাতে ম্যাচ শেষ হয়েছে 1-1। জাভি আলোনসোর প্রথম ম্যাচ 2 পয়েন্টের হতাশা, না পাওয়ার হতাশা। রিয়াল মাদ্রিদের হয়ে জাভি আলোনসোর শুরুটা কেমন হয় সেদিকেই নজর ছিল সবার। ম্যাচের বল পজিশন, শটস অন টার্গেট, এক্সপেক্টেড গোলসে রিয়াল মাদ্রিদ এগিয়ে থাকলেও আল হিলাল টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ম্যাচটা শুরু করেছিল স্ট্রং এবং লাস্ট সিজন রিয়াল মাদ্রিদ যেখানে ঢুকেছিল তাদের ডিফেন্ডিং লাইনের মধ্যে একটা আনসেটেল ভাব থাকায় এই ম্যাচেও, যদিও সিজনের প্রথম ম্যাচ আমরা এটাকে বলতে পারি, সেখানে হচ্ছে জাভি আলোনসোকে ওই জিনিসটাই খুঁজে বের করতে হয়েছে। আপনি প্রথম 15 মিনিট দেখেন, আল হিলাল যদি ম্যাচটা তখনই লিড নিত এতেও অবাক হওয়ার কিছু ছিল না। এবং দিন শেষে যে রিয়াল মাদ্রিদ এই ম্যাচ থেকে একটা পয়েন্ট পেয়েছে, হ্যাঁ সেকেন্ড হাফে রিয়াল মাদ্রিদ স্ট্রংলি কাম ব্যাক করেছে, কিন্তু তারপরও রিয়াল মাদ্রিদের ফ্যানরা তো চেয়েছিলেন যে জাভি আলোনসোর আন্ডারে একটা জয় দিয়েই তারা স্টার্ট করো। সেই ধারণাটা হয়তো তাদের ছিল, কিন্তু সেই ধারণা তাদের উবে যেতেও খুব বেশিক্ষণ সময় লাগে নাই। ম্যাচের ফার্স্ট 5 মিনিটের ভেতরে তিবো কর্তোয়াকে অ্যাকশনে নামতে হলো, এবং আল হিলাল সম্ভবত একটু আনলাকিও ছিল ফার্স্টে লিড না নেওয়ার ক্ষেত্রে। বরং একটা ব্রেক থেকে যখন রিয়াল মাদ্রিদ লিড নিল, কুলিং ব্রেকটার পরপরে, এবং কুলিং ব্রেকের সময় জাভি আলোনসোকে আমরা দেখছিলাম যে তিনি প্লেয়ারদেরকে কাছে ডেকে এনে কন্টিনিউয়াসলি কিছু একটা বলে যাচ্ছিলেন। বলে যাওয়ার কারণ হচ্ছে তিনি বুঝতে পারছিলেন এই খেলায় তার দলের কোনো লাগাম নাই, কেউ কোথাও ধারে কাছেও যেতে পারছে না। এবং এর পরপরই ওই ব্রেক থেকে গোলটা এলো, গার্সিয়া যেটা করলেন। এবং ব্রেকের শুরুটা আপনি বলতে পারেন যে সেখানে গার্সিয়ার অবদান আছে, ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের অবদানও আছে, নিশ্চয়ই তাকে নিয়ে কথা বলবো। কিন্তু ম্যাচের টার্নিং পয়েন্ট যদি আপনি হিসাব করেন, যে শেষের দিকের ওই পেনাল্টি কিকটা যেটা ভালভার্দে মিস করলেন, এই পেনাল্টি প্রথমত আমার কাছে পেনাল্টি মনে হয় নাই। যে পেনাল্টিটা রিয়াল মাদ্রিদ পেয়ে গেছে, খুবই লাকি ভিএআরে গিয়ে সেই পেনাল্টিটা দেওয়া হয়েছে। ওইখানে যদি মানে অন্য কোনো দিন এটা পেনাল্টি পাওয়ার কথা না হিসাব মতে, যাই হোক সেখান থেকে ইয়াসিন বোনো, মরক্কান গোলকিপার, 22 বিশ্বকাপের অন্যতম নায়ক, তিনি আরেকটা ক্লাব বিশ্বকাপ যখন এলেন তখন সৌদি আরবের ক্লাবটাকে এই ম্যাচে আমার মনে হয় ডিজার্ভিংলি একটা পয়েন্ট অন্তত পক্ষে পাইয়ে দিয়েছেন, নইলে এইটা একটা অন্যায় হয়ে যেত যেভাবে আল হিলাল লড়াই করেছে। আল হিলালের আপনি যদি, আমরা আল হিলাল নিশ্চয়ই কথা বলবো, সিমোনে ইনজাগির তো প্রথম ম্যাচ ছিল এটা, জাভি আলোনসোর প্রথম ম্যাচ ছিল ডাগ আউটে। প্রথম ম্যাচের ভেতরে কেউ যদি বেশি একটু এগিয়ে থাকেন তাহলে সম্ভবত লোকটার নাম সিমোনে ইনজাগি। যদিও এই ম্যাচ শেষে জাভি আলোনসো খুব স্বাভাবিকভাবেই দাবি করবেন যে সময় তার হাতে একদমই ছিল না, খুবই স্বাভাবিক, কটা ট্রেনিং সেশন শেষেই তিনি আসলে নেমে গেছেন। ফলটা আমাদের জন্য অস্বস্তিকর। সেকেন্ড হাফে আমরা অনেক ভালো করেছি, ফার্স্ট হাফ অবশ্য একদমই উপভোগ করিনি। মাত্রই তো 3 ট্রেনিং সেশন গেল, আমরা যা হতে চাইছি সেটা হতে হলে সময় দিতে হবে। লেজিট পয়েন্ট, কিলিয়ান এমবাপে ছিলেন না জ্বরের কারণে। আপনি দেখেন জাভি আলোনসোর আন্ডারে ওভারঅল ফুল টিম নিয়ে তিনি ট্রেনিং করিয়েছেন মাত্র 3 দিন। হ্যাঁ, এই সময়টার মধ্যে আপনার দলে ইন্ডিভিজুয়াল স্কিল আছে, কিন্তু ফুটবল তো হচ্ছে একটা টিম গেম, সেই জায়গার মধ্যে সবার মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিংটা সেটা রিয়াল মাদ্রিদের খেলায় কম ফুটে উঠেছে কালকে ম্যাচের একেবারে শুরু থেকে। দেখেন দুই দলেরই কিন্তু স্টার্টিং লাইন আপ কেমন হবে এটা নিয়ে একটা আলোচনা ছিল, দুই দল কোন ফরমেশনে খেলতে যাবে। হ্যাঁ, কারণ সিমোনে ইনজাগিও তো আপনার ইন্টার মিলানকে আমরা দেখেছি তিনি 3 জন সেন্টার ব্যাক নিয়ে তিনি সবসময় হচ্ছে মাঠে নামে 3 ম্যান ব্যাক লাইন থাকে, তার সামনে 2 উইং ব্যাকের রোল থাকে। রিয়াল মাদ্রিদও কিন্তু কনফিউজ ছিল, আমরা নিজেরা তো নামছি, ওরা কোন ধরনের ফুটবলটা খেলবে। এবং থিবো কর্তোয়া তিনি ম্যাচ শেষে যেটা জানিয়েছেন, কার্লো আনচেলত্তির আন্ডারে রিয়াল মাদ্রিদ এতদিন যেই ধরনের ফুটবলটা খেলেছে, জাভি আলোনসোর আন্ডারেও সেটার ফরমেশনে খুব বেশি পরিবর্তন হয় নাই। আমরা কার্লো আনচেলত্তির অধীনে 4 বছর ছিলাম, নতুন বস যা চাইছেন তার সঙ্গে আমাদের মানিয়ে নিতে হবে, আর সেটা তো 4 দিনেই হবে না।
খুবই সিগনিফিকেন্ট একটা কথা, তিবো কর্তুয়া যেরকমটা বলেন আর কি, সাধারণত সবসময় তিনি এইসব ব্যাপারে কথা বলেন যে 4 দিনে তো এটা হবে না। এখন আমরা যদি এই ম্যাচে মানে জাবি আলোনসোকে খুঁটি নাটি নিয়ে আলোচনা করার সুযোগ যদি পাই, একদম শুরু থেকে আসি, তিবো কর্তুয়া যে কথাটা বলেছেন সেই কথার সঙ্গে আপনি ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফের জাবি আলোনসোর কথা মিলিয়ে দেখতে পারেন। ফার্স্ট হাফে রিয়াল মাদ্রিদের খেলার তাল ছিল না, সেকেন্ড হাফে কম্পারেটিভলি তারা অনেক ভালো করেছে। ইনফ্যাক্ট ওই ফার্স্ট গোলটার পরে ম্যাচের অনেকটুকু কন্ট্রোল আসলে রিয়াল মাদ্রিদের কাছে ছিল, এর আগ পর্যন্ত কন্ট্রোল তাদের কাছে ছিল না। এবং ওই জায়গায় আপনি যদি ফ্রন্ট লাইন দেখেন রিয়াল মাদ্রিদের, মানে কিলিয়ান এমবাপে না থাকার ভোগটা বা ওই অভাবটা রিয়াল মাদ্রিদ ভোগ করেছে। ভিনিসিয়াস জুনিয়রকে ওই অর্থে এই ম্যাচেও খুঁজে পাওয়া যায় নাই। রদ্রিগোর পাস থেকেই গোলটা হয়েছে যদিও, কিন্তু রিয়াল মাদ্রিদ সম্ভবত প্রকটভাবে মিস করেছে আরও একবার একজন মিডফিল্ডারকে, যে মিডফিল্ডার ক্রিয়েটিভিটির ভূমিকাটা পালন করতে পারতেন। আমরা রিয়াল মাদ্রিদের 11টা যদি এই ম্যাচে দেখে নেই, যেখানে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড এবং ডিন হুইজেনের ডেবিউ হয়েছে রিয়াল মাদ্রিদের জার্সিতে, সেখানে জাবি আলোনসোকে নিয়ে যে একটা আলোচনা ছিল যে 3 ম্যান ব্যাক হতে পারে, সেটা কিন্তু তিনি করেন নাই। এবং আমরা যেটা ধারণা করছিলাম তিনি 4 ম্যান ব্যাকেই যাবেন, 4 ম্যান ব্যাকেই গেছেন। ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের ক্ষেত্রে দু একটা জিনিস যদি আপনি ওইভাবে বলতে পারেন, যে ফার্স্টের দিকে আমি দেখলাম যে তিনি মিডফিল্ডে ঢুকে যাচ্ছিলেন, বল যখন বাঁ দিকটায় তখন তিনি আসলে ওয়াইড সাইডের আগে টোটালি মিডফিল্ডে ঢুকে যাচ্ছেন, তাতে মিডফিল্ডে তিনি হয়তো ওই অ্যাডভান্টেজটা দিতে চাইছেন। এবং সেটার ফলে কি হয়েছিল, রদ্রিগো হচ্ছে কি আপনার রাইট উইং ব্যাক হিসেবে অনেকটা সময় আলটিমেটলি খেলেছে। এখন রদ্রিগো তো আসলে নিচে নামেন, কিন্তু ভিনিসিয়াস তো ওই অর্থে নিচে নামেন না। তো তারপরও আসলে এই এক ম্যাচের বিচারে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের ভূমিকা কি হবে এটা আমরা বলতেই পারবো না, কোনোভাবেই সম্ভব নয়। বাকি সবাই আসলে খুবই অ্যাভারেজ পারফর্ম করেছেন। আসেনসিওকে উঠে যেতে হলো, তিনিও একটু অসুস্থতায় ভুগছেন, অ্যান্টিবায়োটিক খেয়ে ম্যাচ খেলতে এসেছেন। পরে গিয়ে চুয়েমেনি সেখানে নামলেন, আমরা আরদে গুলারকে দেখলাম, তাকে ডিপ্লয় করা হলো। ব্রাহিম দিয়াজ আরও পরে গিয়ে নেমেছেন ফরওয়ার্ড পজিশনে। কিন্তু মানে সেই ঝাঁঝটা, মানে এই রিয়াল মাদ্রিদকে আপনার দেখে আগের রিয়াল মাদ্রিদের কথা মনে হবে, মানে কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদের কথা, যেটা করতো আর মনে হচ্ছে। যে মুহূর্তে মানে যখন ভদ্রলোকের নাম কি, রাইট ব্যাক চলে যাচ্ছেন, আরে দানি কারবাহাল না, রিয়াল মাদ্রিদের লুকাস ভাস্কেজ, এক্স্যাক্টলি লুকাস ভাস্কেজ যখন নাম ছিলেন, মানে আমি একটু হেসেই ফেললাম যে এটা তো আমরা জানি যে কি হতে যাচ্ছে। এবং আমার যখন রাইট ব্যাকে খেললেন তখন ব্যাপারটা ওইরকমই থাকলো, যেটা বোঝা গেল যে এখনই নিজের মতো করে ভেঙে পুরোপুরি পরিবর্তনের দিকে জাবি আলোনসো যান নাই। এর জন্য তো আপনার হচ্ছে সময় দরকার জাবি আলোনসোর। এবং একটা জিনিস আপনি খেয়াল করেন, তবে কিছু কিছু জাবি আলোনসোর ছোঁয়া কিন্তু আপনি এই ম্যাচের মধ্যে খুঁজে পাবেন। যখন হচ্ছে গিয়ে গার্সিয়া যে গোলটা করলেন, তিনি নিচে নামলেন, ড্রপ ডাউন করলেন, লিঙ্ক আপ করলেন, এরপর তিনি আবার যে সামনে চলে গেলেন, যেটা আমরা জাবি আলোনসোতে দেখেছি তার দলে লেভারকুজেনের স্ট্রাইকারদের ভূমিকাটা কি হয়, কোন ধরনের ফুটবলটা তারা খেলতে চায়, কিছু কিছু ছোঁয়া আছে। এবং সেই জিনিসগুলো কিন্তু হচ্ছে কুলিং ব্রেকের পর। কুলিং ব্রেকের আগে রিয়াল মাদ্রিদ ছিল একরকম, কুলিং ব্রেকে জাবি আলোনসো কি টোটকা দিয়েছেন সেটা এখন পর্যন্ত জানা যায়নি। এরপরে কিন্তু রিয়াল মাদ্রিদের খেলাটা বদলে যায়। তবে রিয়াল মাদ্রিদের জন্য একটা ধরেন রিয়ালিটি চেক হলো, নিউ সিজনে জাবি আলোনসোর কোন কোন জিনিস নিয়ে কাজ করতে হবে। ফ্রান গার্সিয়াকে দিয়ে কালকের ম্যাচ আপনি চালিয়েছেন, ফ্রান গার্সিয়া ভালো করেছে। ইনফ্যাক্ট রিয়াল মাদ্রিদ যে পেনাল্টিটা পেয়েছে সেখানে হচ্ছে গিয়ে তার ক্রেডিট রয়েছে। ওইখানে ফ্রান গার্সিয়া না হয়ে ওই পেনাল্টিতে যদি আরেকটু আপনার মতো লম্বা কেউ থাকতো, তাহলে গিয়ে ওই হাতটা লাগতো হচ্ছে বুকে, আপনার বুকে গিয়ে লাগতো, তখন পেনাল্টি হতো না। তো এইরকম অদ্ভুত সব ঘটনা আসলে আছে। এবং এক ম্যাচের বিচারে তো কোনোভাবেই আপনি কিছু বলতে পারবেন না, কিন্তু জাবি আলোনসোর দল যদি এই টুর্নামেন্টটা জিততেই চায়, মানে তাদের তো সামনে আরও 2টা ম্যাচ আছে এবং খুব সহজ ম্যাচ না। পয়েন্ট টেবিলের এখন যা অবস্থা তাতে পয়েন্টের ব্যবধান ওখানে আমরা একটু পরে দেখবো নিশ্চয়ই, কিন্তু এরপরে তারা পাচুকার সঙ্গে খেলবে, কম্পারেটিভলি ইজিয়ার অপোনেন্ট সালজবুর্গ। এরপরে তাদের শেষ ম্যাচ, যেতে চাইবে তারা পাচুকাকে হারিয়ে দিয়েছে 2-1 গোলে। আর সুতরাং পাচুকা হচ্ছে এই গ্রুপের একদম সবার শেষে রয়েছে। এই জায়গায় রিয়াল মাদ্রিদ পাচুকার এগেইনস্টে স্ট্রংলি তাদের কামব্যাকটা করতে হবে এবং সেটাই তাদের টার্গেট। আল হিলাল, রিয়াল মাদ্রিদ তাদের পজিশন 2 এবং 3 নম্বরে, পাচুকা সবার শেষে। শেলসবুর্গ তারা যেহেতু জিতে গেছে, তারা রয়েছে এই গ্রুপ এইচ থেকে 1 নম্বর পজিশনে। গ্রুপ এইচ থেকে 2টা দল থ্রু করবে রাউন্ড অফ 16-এ। রিয়াল মাদ্রিদের হয়তো সময় যত যাবে আমরা এক্সপেক্ট করবো রিয়াল মাদ্রিদের একটা নিজস্ব ইউনিক স্টাইল ক্রিয়েট হবে জাবি আলোনসোর আন্ডারে, যেই ধারাটায় তারা খেলতে চায়। সেটা হওয়ার সময় আছে তাদের কাছে, পরের 2টা ম্যাচেও তারা আসলে এইগুলো বাজিয়ে দেয়। একটা জিনিস কি, এই ম্যাচেও না আমার একটু মনে হচ্ছে যে ডিফেন্সিভ লাইনে এক্সপেরিয়েন্সড
প্লেয়ারের অভাব তা তো তাই। আপনি আসেনসিও আর ইয়াকে যখন নামিয়েছেন দুজনে একদম তরুণ ফুটবলার, তাই না? তো সেইখান থেকে আপনার এটা হওয়াটা অস্বাভাবিক না। আবার ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড ফার্স্ট ম্যাচ রাইট ব্যাক হিসেবে খেলতে নামলেন। তাদের ভেতরে সমন্বয়টা প্রথম ম্যাচেই ভালো হবে এটা তো কেউ এক্সপেক্ট করতে পারেন না। তবে মিডফিল্ডের ওই অভাবটা খুব ভালো মতো বোঝা গেছে। ভিনিসিয়াস যদি আসলে নিজের ফর্মটা ফিরে না পান, রিয়াল মাদ্রিদের জন্য একটু কঠিন হয়ে যাবে। এমবাপ্পেকে দিয়ে ডিফেন্ডিং করাতে চাইবেন জাভি আলোনসো। এখন এই সব আলোচনার ভিড়ে যদি আমরা আল হিলালকে নিয়ে কথা না বলি তাহলে আমার মনে হয় অন্যায় হয়ে যাবে। মানে সৌদি লীগ হয়তো আমরা ওইভাবে আসলে দেখার সুযোগই পাই না বা দেখা আসলে হয়ই না, কিন্তু আল হিলাল যে এত ভালো করবে এটা হয়তো অনেকেই ভাবেন না। আপনি সার্গেই মিলিঙ্কোভিচ সাভিচের কথা বলতে পারেন, আপনি ম্যালকমের কথা বলতে পারেন, আপনি রেনান লোদি তো গোলই করে ফেলেছেন ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডকে ফাঁকি দিয়ে। দাউসারিকে দেখে তো সেই 22 বিশ্বকাপে ফেরত গেলাম আরো একবার। মাঝখানে এএফসি চ্যাম্পিয়ন্স লিগেও আমরা তাকে নিয়ে কথা বলেছি। দাউসারি দুর্দান্ত করেছেন ফার্স্ট হাফে, একাই তো নাচিয়েছেন তিনি অলমোস্ট রাইট সাইড দিয়ে বক্সের ঠিক বাইরে থেকে যেভাবে 1-2 করে শটটা করলেন, ফিনিশিং করতে পারলে ওইখানে তারা এগিয়ে যায়। এইখানে হয়তো আরেকটা ব্যাপার একটু হলো প্রভাব রেখে থাকতে পারে, সেটা হচ্ছে ধরেন হিটের ব্যাপারটা তো বলা হচ্ছে যে হার্ড রক স্টেডিয়ামে খেলা হয়েছে, সেখানে এর আগে ইন্টার মায়ামি খেলেছে, বোকা জুনিয়র্স এবং বেনফিকা খেলেছে, কিন্তু দুটো ম্যাচই হয়েছিল রাতের বেলায়। আর এইটা কিক অফ টাইম ছিল হচ্ছে ওখানকার দুপুরবেলা। 32-33 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ছিল, যেই টেম্পারেচার আমরা পেলে পরে ঘুরতে যাই আর কি, যে খুব ভালো সুদিং ওয়েদার পড়ছে। তো কিন্তু রিয়াল মাদ্রিদের ফুটবলাররা স্ট্রাগল করেছেন, আল হিলালের ফুটবলাররাও স্ট্রাগল করেছেন, কিন্তু তারা বোধহয় এই হিটে কিছুটা অভ্যস্ত সৌদি আরবে যেহেতু খেলেন, এবং এইটার একটা প্রকট প্রভাব আমার কাছে মনে হয়েছে খেলার ভেতর থাকতে পারে। হুইসেন ম্যাচ শেষে তো বলছেন যে তিনি এখনো গরম বোধ করছেন। আমরা দেখেন প্রত্যেকটা কুলিং ব্রেকের সময় আপনি দৃশ্যগুলো একটু মেমোরাইজ করেন, দেখবেন সবাই কিন্তু মুখে আগে পানি দিচ্ছে, কুলি করছে, মানে যেইভাবে নিজেদের কুল ডাউন রাখা যায় গরম থেকে বাঁচার জন্য। এই ম্যাচে আল হিলালের আরো একটা জিনিস দেখেন, আল হিলালও তো একটা ফ্রেশ স্টার্ট নতুন কোচের আন্ডারে। তবে এই জায়গায় সিমন ইনজাগি কোন জিনিসটা তিনি কাজে লাগিয়েছেন, স্যাভিচ তার আন্ডারে খেলেছিলেন লাৎসিওতে, এরপর হচ্ছে আপনার সিরিয়াতে খেলা হচ্ছে এই আল হিলালে ফুটবলার রয়েছেন যারা এর আগে সিরিয়াতে খেলেছেন। সুতরাং ওই ধারণাটা কোচ এবং ফুটবলারদের, সেটা প্রথমে যে তিনি প্লেয়াররাও কিন্তু একে অন্যকে চেনেন। ধরেন জাও কানসেলো জানেন আসলে ভিনিসিয়াসের এগেইনস্টে কি করতে হবে, মানে যেহেতু তিনি বার্সেলোনায় খেলেছেন। ম্যালকমও আরেকজন এক্স বার্সেলোনা ফুটবলার, তখন যদিও ভিনিসিয়াসের এরকম দাপট ছিল না। ভিনিসিয়াসের আগের আমলের আসলে মানে কাছাকাছি সময় তারা করেছেন, একজন গেছেন একজন এসছেন, এরকম প্লেয়াররা চেনা জানাই কম খুব না। কিন্তু যেটা একটু আমার কাছে অন্যরকম লেগেছে সেটা হচ্ছে সিমোনে ইনজাগিকে আমরা দেখে অভ্যস্ত হচ্ছে স্যুট টুট পরে তিনি বৃষ্টিতে ভেজার ওই ছবিটার, কালকে দেখছে তিনি ঘামছেন এবং এমন ভাবে ঘামছেন মানে এই পাশ দিয়ে ভিজে টিজে গেছে। এই জন্য মনে হয় স্যুটটা তিনি পরেন নাই কালকে, অসম্ভব। এখানে একমাত্র ফ্লোরেন্তিনো পেরেজ পরেছিলেন, তার স্যুটটা টাই সবকিছু পরেছেন। মাঝখানে বোধহয় একটু করে সান্তিয়াগো সোলারিকেও দেখলাম, পেপেও পরেছিলেন। সান্তিয়াগো সোলারি পরে ব্লেজারটা খুলে ফেলতে বাধ্য হয়েছেন, পেপে অবশ্য ব্লেজার পরেছিল। ওখানে সম্ভবত ওপরের স্ট্যান্ডে এয়ার কন্ডিশনিং সিস্টেম ইনফ্যান্টিনোকেও আমরা দেখলাম না আইশো স্পিডের সাথে তিনি ব্লেজার খুললেন, এটা তো থাকার কথাই, খুব স্বাভাবিক। কিন্তু এইখানে একটু আল হিলালকে বা সৌদি ফুটবলকে একটু ক্রেডিট দেওয়া দরকার, যদিও তাদেরকে নিয়ে আমরা খুব একটা কথা বলি না, কিন্তু রিয়াল মাদ্রিদের মতো দলের এগেইনস্টে তারা যেভাবে খেললো এটা রিয়াল মাদ্রিদকে তো অবাক করেছেই। আমার মনে হয় এইটাই তাদের একটা ক্রেডিট, এবং এই টুর্নামেন্টে তারা খুব ভালো করতে চাইবে। ইনফ্যাক্ট এই টুর্নামেন্ট জেতার দাবি তারা যদি করে, হয়তো লাতিন ফুটবলার আমরা ইউরোপিয়ান ফুটবলকে অনেক এগিয়ে রাখছি, এশিয়ান ফুটবলের ভেতরে কেউ যদি এই দাপটটা দেখাতে পারে তাহলে আল হিলালের পক্ষে অসম্ভব হয়তো না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.